ওয়েলকাম। এসএলএসটি পার্সোনালিটি টেস্ট এবং ডেমো নিয়ে আমাদের আলোচনা চলছে। দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় স্কুলের ক্ষেত্রে, যেহেতু আমরা স্কুল টিচার হব, সবাই আপনারা সফল হন সেটাই চাইব। দুটো বিষয় কিন্তু খুব কমন জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন। এক হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটি, এখন যে আমাদের গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলগুলোর, আর একটা স্টাফ কাউন্সিল। যারা ইন সার্ভিস আছেন তাদের ক্ষেত্রে তো খুব কমন প্রশ্ন ধরতেই পারে, কারণ আপনি শিক্ষকতা করছেন, স্কুলের ইন্টারনাল বিষয়গুলো আপনি জানবেন, এটাই স্বাভাবিক। আর যারা আমরা হবু শিক্ষক হব বলে এই পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মুখোমুখি হচ্ছি, তাদেরও তো এইগুলো জানা দরকার, স্বাভাবিক। আমি যে বিষয়টায় যাব তার সম্বন্ধে এমন নয় যে শুধু আমি যে তবেই জানবো, তা নয়। এইগুলো আমরা বিএডে বা এডুকেশনের যে বিদ্যালয় পরিচালন পড়েছি সেখানে আমরা পড়েছি, এমএডে পড়েছি, কিন্তু বিষয়গুলো হয়তো আমাদের গুলিয়ে গেছে। আমি খুব সহজভাবে এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হয়, কারা ইলেকশন, আগে তো দেখতাম ইলেকশন হতো, এখন কি ইলেকশন হয়? প্রথমে বলি আমাদের দু রকমের স্কুল রয়েছে, গভর্নমেন্ট একটা আছে এইডেড আর একটা গভর্নমেন্ট স্পন্সর্ড। এখন বেশিরভাগ স্কুলই নতুন সরকার আসার পর সবই গভর্নমেন্ট স্পন্সর্ড, যেগুলো 1972 সালের একটা যে আইন আছে সেই অনুযায়ী সাধারণত পরিচালিত হয়। অ্যামেন্ডমেন্ট যদিও এর মধ্যে হয়েছে। এই এখন যে পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটি আছে, এখানে কিন্তু সরাসরি সে আগের মতন 6 জন যে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হতেন তার কিছু প্রসিডিউর ছিল, সেভাবে হয় না। হ্যাঁ, ইলেকশনও আছে, সেটাও আমি আসবো। প্রতিটা স্কুলে কিন্তু ইলেকশন হয়। প্রথমে যে প্রেসিডেন্ট, সভাপতি যিনি হন, তিনি কি হবেন? তিনি হবেন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের একজন মনোনীত একজন ব্যক্তি হবে। তাকে মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, স্নাতক যোগ্যতা ছাড়া কেউ কিন্তু এই পদে আসতে পারবে না। আগে যেমন ছিল টিপসই তো একজনও এমএ বিএড পড়ার টিচারদেরকে কিন্তু তার মাথায় বসতেন, দুর্ভাগ্যজনক হলেও এটা হয়েছে। এখন কিন্তু ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে মনোনীত হয়, নমিনেট করা হয় প্রেসিডেন্টকে, সেই এলাকার থেকেই একজন ব্যক্তি। তাহলে প্রেসিডেন্ট কি হচ্ছে? নমিনি। সেক্রেটারি বা সম্পাদককে পদাধিকার বলে সেই স্কুলের যিনি HOI আছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যিনি আছেন তিনি হচ্ছেন। তাহলে প্রধান দুটো মাথা চলে গেল, প্রেসিডেন্ট আর হচ্ছে আপনার যে সেক্রেটারি, সভাপতি আর সম্পাদক। এবারে কি আছে? SI অফ স্কুল, সেই এলাকার যিনি আছেন তিনি কিন্তু পদাধিকার বলে সেই মেম্বার হবেন, সেই কমিটির একজন সদস্য হবেন SI অফ স্কুল, ঠিক আছে? এছাড়া দুজন শিক্ষানুরাগী ব্যক্তি নিয়োজিত হয়। এটাও কিন্তু প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং শিক্ষার যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সাধারণত কখনো আলোচনা সাপেক্ষে বা সেখান থেকেই, এটাও কিন্তু ইলেকশন নয়, এখানেও কিন্তু মনোনীত বা নমিনেট হয় দুজন শিক্ষানুরাগী ব্যক্তি। এলাকার থেকেই যারা শিক্ষিত, শিক্ষার প্রতি যাদের আগ্রহ আছে, তারা পরিচালন সমিতির সদস্য হিসেবে মনোনীত হতে পারেন। আরেকজন সদস্য থাকেন BMOH, ব্লক মেডিকেল অফিসার যিনি আছেন, তিনি বা তার দ্বারা মনোনীত একজন সদস্য। অনেক ক্ষেত্রে তিনি এতগুলো স্কুল তার এলাকায়, সব ক্ষেত্রে তিনি হবেন তার মনোনীত একজন, সেই স্বাস্থ্য দপ্তরের থেকে কিন্তু একজন থাকে। এর বাইরে দুজন মনোনীত হন অভিভাবক প্রতিনিধি, গার্জেন, যে আপনার যে আছে শিক্ষার্থীদের যে অভিভাবকরা আছে তাদের মধ্যে থেকে দুজন, সেই দুজনের ছাত্র সন্তান বা কেউ কিন্তু সেই বিদ্যালয়ে অবশ্যই সন্তানদের পাঠরত অবস্থায় থাকতে হবে, নচেত নয়। পাস আউট হয়ে গেছে, আমার এখন কোনো সন্তান সেই বিদ্যালয়ে পড়ে না, তাহলে কিন্তু আমি সেখানে থাকতে পারবো না। এমন কজন? দুজন। আগে এটা ছিল 6 জন, তখন এই 6টা পোস্ট নিয়ে কিন্তু মারামারি লাঠালাঠি হতো, আপনারা জানেন। স্কুল নির্বাচনটা তারপরেই বন্ধ করেছে। এইবার তাহলে শিক্ষকরা কোথায়? 3 জন শিক্ষক প্রতিনিধি, অর্থাৎ যে শিক্ষকদের মধ্যে যারা আছেন তাদের থেকে 3 জন, এইটা কিন্তু ইলেক্টেড, অর্থাৎ স্টাফ কাউন্সিল নয়। এখানে সমগ্র স্টাফ যারা আছে, স্থায়ী শিক্ষক শিক্ষিকারা কিন্তু, এখানে কিন্তু পার্শ্ব শিক্ষক বা কন্টেকচুয়াল যারা আছে, সাধারণ কন্টেকচুয়ালের কথা বলছি, তাদের ভূমিকা নেই। এখানে কিন্তু স্থায়ী শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের মধ্যে থেকে 3 জন, এই 3 জন যদি
সহমতের ভিত্তিতে আসলো সবাই মিলে। আমি দুটো তিনটে স্কুলে চাকরি সূত্রে দেখেছি, কোনোদিনই কোনো বিদ্যালয়ে এখনো পর্যন্ত আমি ইলেকশনের সম্মুখীন হইনি। কিন্তু বহু স্কুলে এক্ষেত্রে যখন সহমতের ভিত্তিতে যদি না আসে, কোনো আলাদা মতাদর্শ থাকে, ভিন্ন মত থাকে, তখন কি আছে, তখন নির্বাচন। এখানে কিন্তু কিন্তু সিম্বল টিম্বল কিছু থাকবে না। যে তিনজন শিক্ষক বা শিক্ষিকাকে সবচেয়ে বেশি শিক্ষক শিক্ষিকারা বা সমস্ত স্টাফরা চাইবে, সেই তিনজন পছন্দের শিক্ষক বা শিক্ষিকারাই কিন্তু সেখানে যাবেন প্রতিনিধি হিসেবে, টিচার প্রতিনিধি হিসাবে। এইবার নন টিচিং যারা আছে, অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং পিয়ন পোস্ট, গ্রুপ ডি পোস্ট, এদের মধ্যে থেকে একজন কিন্তু এখানে যাবেন। সেটাও কিন্তু সবার দ্বারাই মনোনীত হতে হবে বিদ্যালয়ের। এমন কিন্তু নয় বিষয়টা যে গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্লার্ক যারা আছে তারাই শুধুমাত্র এটা নির্বাচন করবে। সবাই সবার ক্ষেত্রে কিন্তু ভোটাভুটি হলে ভোট দিতে পারবে। অর্থাৎ যিনি করণিক পদে বা পিয়ন পদে আছে তিনিও কিন্তু শিক্ষক পদের নির্বাচনে যদি ভোটাভুটি হয় ভোটাধিকারের ক্ষমতা পাবেন। আবার শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সেখান থেকে নন টিচিং স্টাফদের থেকে যিনি নির্বাচিত হবেন তারাও কিন্তু মনোনীত করার সুযোগ পাবেন। সাধারণত বেশিরভাগ স্কুলেই একটা আলোচনার মাধ্যমে কিন্তু নির্বাচিত হয় কারা ম্যানেজিং কমিটিতে যাবে। আর যেটা বলছিলাম, দুজন যে অভিভাবক প্রতিনিধি, গার্লস স্কুল হলে সেখানে কিন্তু একজন অবশ্যই মহিলা হবেন, অর্থাৎ মা বা মহিলা যাবেন। ছাত্রীদের কিন্তু একজন মা প্রতিনিধি যাবেন, মহিলা হতে হবে একজন মিনিমাম। কিন্তু কোয়েড স্কুল বা বয়েজ স্কুলের ক্ষেত্রে এই বাধ্যবাধকতাটা কিন্তু নেই। এই হলো ম্যানেজিং কমিটির সাধারণত মেয়াদটা 3 বছরের। কিন্তু সরকার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই ম্যানেজিং কমিটি কি করতে পারেন, এক্সটেনশন করতে পারেন, তার আপনার যে আরো সময় বৃদ্ধি করতে পারেন। আর একটা ব্যাপার, কোনো কারণে, যেহেতু আমি ফেস করেছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর আগে আমি উত্তরবঙ্গে একটি স্কুলে ছিলাম। আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন এরকম স্কুল অনুমোদিত, সেখান থেকে ডিপার্টমেন্ট থেকে যাকে দিয়েছেন, খুব ভালো লোক ছিলেন, খুব হেল্পফুল স্কুলের বিষয়ে। তিনি দুর্ভাগ্যবশত তার মানে জীবনাবসান ঘটে। সেই সময় তাহলে কি হবে? আজকে একজন যদি প্রেসিডেন্ট যিনি আছেন তিনি যদি না থাকেন, মৃত্যু দুঃখজনক যে কোনো কারোর হয়ে যেতে পারে। এবারে তাহলে স্কুলের বিভিন্ন সিদ্ধান্ত, গ্রেড যা কিছু আছে সব কিছুতে পরিচালন সমিতি সিদ্ধান্ত নেন, তাহলে স্কুলটা পরিচালিত হবে কি করে? আর একজন প্রতিনিধি আসতে জানেন সরকারি কাগজপত্র তার রিকুইজিশন ডিআই অফিসে পাঠাতে হবে, রেজুলেশন করে সেখান থেকে আবার দপ্তরে যাবে, সেখান থেকে একটি নাম আসবে, একটা দীর্ঘ প্রস্তুতি। ততদিন তো একটা বিদ্যালয়ের সমস্ত পরিচালনা ব্যবস্থা থেমে থাকতে পারে না। সেক্ষেত্রে এসআই অফ স্কুল যিনি মেম্বার আছেন তিনি কিন্তু প্রেসিডেন্টের ভূমিকা পালন করবেন। এবং আমি যখন সেই স্কুল থেকে রিলিজ নিয়ে নতুন স্কুলে ট্রান্সফার নিয়ে আসি, সে সময় কিন্তু আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন আমার এসআই। তিনিও কিন্তু দেখেছি খুব হেল্প করেছেন। আমার যে কোনো ফাইল টাইল নিয়ে যখন গেছি, স্যার একটু সই করে আসুন আসুন, অসুবিধা নেই, আর উনি পেপারস পত্র তো আপনি বোঝেন, তবু একটু উনি চেক করতেন। নিশ্চয়ই একজন প্রশাসনিক লোক যিনি বোঝেন, তিনি এগুলো ভালো আবার ফল্ট ধরে দিতেন, মাস্টারমশাই আপনি না এগুলো একটু ঠিক করে নিয়ে যাবেন, আপনার বাড়ি অনেক দূর, সেই উত্তরবঙ্গের থেকে নদী আবার দৌড়দৌড়ি করতে হয়, আমার সময় আপনি রেডি করে নিয়ে আসবেন, আমি আমার কোয়ার্টারে আসলো আপনি আপনাকে করে দেবো। এই যে এই জিনিসটা কিন্তু আছে। তাহলে যদি কোনো কারণে প্রেসিডেন্টের পদটা শূন্য হয়ে যায়, তখন সেই কমিটিতে নতুন প্রেসিডেন্ট যতদিন না মনোনীত হচ্ছেন, এসআই অফ স্কুল যিনি আছেন তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়ে যান। আর বিএমওএস নিজে আসতে পারে না, তার একজন প্রতিনিধি পাঠায়। এই হলো আমাদের ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতি। এই পরিচালন সমিতির কাজ কি? বিদ্যালয়ের সমস্ত বিষয়টা তদারকি করা। যে কোনো উন্নয়নমূলক কাজ হতে পারে, বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন হতে পারে, অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো দেখাশোনা হতে পারে, শিক্ষা দপ্তরের সাথে তার কোঅর্ডিনেশনের ব্যাপার হতে পারে। যেহেতু এর মধ্যে অভিভাবক প্রতিনিধিতা আছে, ও বাকি অভিভাবকদের সাথে সম্পর্ক স্থাপন হতে পারে। কোনো সমস্যা আসলে শিক্ষকদের বা শিক্ষিকাদের বা অন্য কোনো বিদ্যালয়ের এই ম্যানেজিং কমিটি বা পরিচালন সমিতি কিন্তু সেটাকে সাধারণত ফেস করে। বিদ্যালয়ের একটা বাহ্যিক যে কাঠামো আছে তার যদি স্ট্রাকচারটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখান থেকে কোনো প্রশ্ন, যারা ইন সার্ভিস আছেন তারা আমার থেকে আরও ভালো জানেন, আপনারা অনেকেই ম্যানেজিং কমিটির হয়তো সদস্য ছিলেন, বা যারা নতুন আছেন তারাও এটা একটু জেনে রাখার দরকার। আরেকটা বিষয় আজকে আলোচনা করবো, আরও একটা বহুল চর্চিত, আপনারা পড়েছেন বিএডে বা এডুকেশনের যারা ছাত্রছাত্রী আছেন তারা সাধারণ বিষয় হিসেবে পড়েছেন বিদ্যালয় পরিচালনায়, স্টাফ কাউন্সিল।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রতিটা বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলটা কি? স্টাফ কাউন্সিল হচ্ছে সমস্ত স্টাফদের, একটা স্কুলে বা বিদ্যালয়ে যত স্টাফ আছে, স্থায়ী যে স্টাফরা রয়েছে তাদের একটি কমিটি। এখানে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবাই, প্রধান শিক্ষক থেকে শুরু করে সবাই এর সদস্য বা সদস্যা হন। সাধারণত 3 বছরের জন্য এই কমিটি গঠিত হয়, অনেক ক্ষেত্রে মেয়াদ কম বেশি হতে পারে। ম্যানেজিং কমিটি ভেঙে যাওয়ার সাথে স্টাফ কাউন্সিলের ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। এখানে আপনার প্রেসিডেন্ট হবেন HOI, যিনি আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন, তার পদাধিকার বলে তিনি তার সভাপতিত্ব করেন। কিন্তু এর যে মেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি পদটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তিনি শিক্ষকদের দ্বারা, যে স্কুলের শিক্ষক শিক্ষিকা আছে তাদের দ্বারা নির্বাচিত একজন শিক্ষক বা শিক্ষিকা হন। সাধারণত একজন সিনিয়র টিচার তিনি সাধারণত এই পদে আসেন। স্টাফ কাউন্সিল কাজ কি? স্টাফদের সমস্ত সুবিধা অসুবিধা দেখা, প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির সাথে স্টাফ রুমের সম্পর্কটাকে, মেলবন্ধনটাকে ধরে রাখা। আমার যখন বিদ্যালয়ে কোনো সমস্যা হচ্ছে, আমি সরাসরি সব সময় আমার প্রধান শিক্ষকের সাথে অবশ্যই সম্পর্ক ভালো থাকবে, আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু সব সময় প্রধান শিক্ষকের কাছে সব কিছু নিয়ে যাওয়া যায় না। আমি আমার স্টাফ রুমের কোনো সমস্যা, কোনো সুবিধা অসুবিধা আমি সরাসরি কাকে জানাতে পারবো? আমি স্টাফ কাউন্সিলের যে সেক্রেটারি আছেন, কারণ তিনি আমার সহকর্মী, তিনি আমার পাশের বেঞ্চেই বসে আছেন বা একসাথে বসে আছি, টিফিন শেয়ার করে খাচ্ছি, তাকে আমি বলবো মাস্টারমশাই বা স্যার বা ম্যাডাম বা দিদি বা দাদা, যাই যেভাবে ডাকি না কেন, এই সমস্যাটা একটু হচ্ছে, স্টাফ রুমের এইগুলো একটু দেখবেন। তিনি তখন কি করবেন? স্টাফ কাউন্সিলের সেক্রেটারি, প্রধান শিক্ষক বা প্রয়োজনে বিদ্যালয় পরিচালন সমিতির সাথে কথা বলে সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করবেন। বহু ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয়ে, বিভিন্ন বিদ্যালয়ে দুর্ভাগ্যজনক হলেও স্টাফ রুমের ভেতরে অনেক সময় অনেক ব্যবহার, এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যেটা বিদ্যালয়ের ক্ষেত্রে কাঙ্ক্ষিত নয়। এক্ষেত্রে সে বিষয়টা কিন্তু অবশ্যই মিটিয়ে নেওয়ার একমাত্র দায়িত্ব, প্রধান দায়িত্ব বা প্রথম দায়িত্ব যদি আমরা বলি, সেটা কিন্তু স্টাফ কাউন্সিলের সেক্রেটারি বা স্টাফ কাউন্সিলের। এই স্টাফ কাউন্সিল বিদ্যালয়ের পঠন পাঠন পরীক্ষা পরিচালনা, এগুলো তো একাডেমিক কাউন্সিল, পরের ভিডিওতে আমি একদিন বলবো একাডেমিক কাউন্সিলটা যেহেতু ইম্পর্টেন্ট, সেটা আজকে বলবো না। একাডেমিক কাউন্সিল বলুন, যা কিছু বলুন, সব কিছুর সাথে আমরা দেখেছি বিভিন্ন বিদ্যালয়ে অনেক ক্ষেত্রে ক্লাবের পুজোর চাঁদা টাদা থেকে শুরু করে বিভিন্ন কিছু, অনেক সময় অনেক জায়গায় চাপ আসে। এই সমস্ত কিছু ফেস করার কিন্তু দেখেছি আমি নিজের অভিজ্ঞতায়। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি যিনি হন, তিনি কিন্তু ফেস করেন, অনেকটা ঢাল হয়ে দাঁড়ান শিক্ষকদের বা শিক্ষিকাদের সামনে। অর্থাৎ একটা বিদ্যালয় পরিচালনায় একটা গার্জিয়ান, অভিভাবক হিসেবে কাজ করে কিন্তু আমার মাথার ওপরে তো হেডমাস্টার মশাই আছেন, সহকারী প্রধান শিক্ষক আছেন, ম্যানেজিং কমিটি আছেন, কিন্তু সবাইকে আমি সবসময় স্টাফ রুমে পাবো না। কিন্তু স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এমন একটি বিষয়, এমন একটি পদ, যাকে আমি সবসময় আমার পাশে পাবো, সাথে পাবো। তাই এই পদটি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এর পরের ভিডিওতে আমি স্টাফ কাউন্সিল নিয়ে একাডেমিক কাউন্সিল নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি এই দুটো বিষয় সহজভাবে বোঝাতে পেরেছি। আপনাদের যদি আমার ভুল ত্রুটি থাকতেই পারে, কোনো ভুল ত্রুটি মনে হয় ধরিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।